আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং 24 এর পক্ষ থেকে আজকের ভিডিওয় তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়নের 1 থেকে 4 অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন ব্যাখ্যা সহ তোমাদের সামনে আলোচনা করব। প্রথম প্রশ্নে দেওয়া হচ্ছে কোনটি ঊর্ধ্বপাতিত হয়। আমরা জানি যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার ঠান্ডা করলে বাষ্প থেকে সরাসরি কঠিনে পরিণত হয়, সেই সকল পদার্থকে বলা হয় উদ্বায়ী পদার্থ। আর উদ্বায়ী পদার্থগুলোরই কি হয়? ঊর্ধ্বপাতন হয়। সুতরাং এখানে এমন একটা পদার্থ বের করতে হবে যেটাকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি কি হয়? বাষ্প হয়। এটা হলো আয়োডিন। আয়োডিনকে যদি আমরা তাপ দেই তাহলে এটি কঠিন আয়োডিন থেকে সরাসরি বাষ্পীয় আয়োডিনে পরিণত হবে। এরকম আরও কিছু পদার্থ আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড। এই পদার্থগুলোকে তাপ প্রয়োগ করলে এটি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটির ব্যাপন হার বেশি। আমরা জানি যে যাদের আণবিক ভর সবচেয়ে কম হবে তাদের ব্যাপন হার হবে বেশি। এখানে কার্বন ডাই অক্সাইডের যদি আমরা আণবিক ভর বের করি এটি হয়ে যাবে 44, অ্যামোনিয়ার আণবিক ভর বের করলে হবে 17, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বের করলে হবে 34.5, হাইড্রোজেনের আণবিক ভর বের করলে হবে 2। যেহেতু এখানে আমাদের হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, সুতরাং এর ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। আর সবচেয়ে ব্যাপন হার কম যদি বলতো তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড হতো। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটির ঘনত্ব সবচেয়ে কম। আমরা জানি গ্যাস যদি হয় তাদের ঘনত্ব হবে সবচেয়ে কম, তরলের হবে মাঝামাঝি, কঠিনের হবে বেশি। চিনি এখানে কঠিন পদার্থ, সয়াবিন তেল তরল পদার্থ, কাঠের টুকরা কঠিন, আর অক্সিজেন যেহেতু গ্যাস, সুতরাং অক্সিজেনের ঘনত্ব হবে সবচেয়ে কম। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম। এখানে মিথেন আমরা জানি CH4 হলো মিথেন, অক্সিজেন হচ্ছে O2, প্রোপেন হচ্ছে C3, H হচ্ছে 8, আর বিউটেন হচ্ছে C4, H 4 × 8 = 10। এদের মধ্যে যার আণবিক ভর সবচেয়ে বেশি তার ব্যাপন হার হবে সবচেয়ে কম। এখানে মিথেনের দিকে দেখো মাত্র একটা কার্বন আছে যার ভর 12, আর 4 হবে 16, অক্সিজেনের 32, আর কার্বনের এখানে আছে 3টি কার্বন, 3 × 12 = 36, আর 8 আমাদের হবে 44। এখানে কার্বন সংখ্যা দেখো অনেক বেশি, অর্থাৎ 4টা আছে, 4 × 12 = 48, আর 10 = 58। সুতরাং এর ভর আছে সব চাইতে বেশি, সুতরাং এর ভর যেহেতু বেশি এর ব্যাপন হার সবচেয়ে কম। 5 নম্বর প্রশ্নের দিকে নজর দেব আমরা। ব্যাপন এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। হ্যাঁ, অবশ্যই ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এর হার তাপমাত্রা বৃদ্ধির সাথে বাড়ে। হ্যাঁ, তাপ প্রয়োগ করলে ব্যাপন হার বাড়ে যেহেতু কণার গতিশক্তি বাড়ে। 3 বলা হচ্ছে এর হার কার্বন ডাই অক্সাইড অপেক্ষা হাইড্রোজেনের বেশি। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের ভর বেশি, হাইড্রোজেনের ভর কম, সুতরাং হাইড্রোজেনের ব্যাপন হার বেশি। তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমাদের ঘ নাম্বার 1, 2, 3। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি রসায়নের আলোচ্য বিষয়। রসায়নের আলোচ্য বিষয় আসলে এখানে দেখো চুম্বক, বিদ্যুৎ, এগুলো কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়, আর রসায়নের আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। 7 নম্বর কোন গ্রিক দার্শনিক প্রথম অ্যাটমের ধারণা দেন। আমরা নিশ্চয়ই জানি সর্বপ্রথম অ্যাটমের ধারণা দিয়েছিল হচ্ছে ডেমোক্রিটাস। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জের উপাদান কি। আমরা জানি ব্রোঞ্জ হচ্ছে টিন এবং কোপারের সমন্বয়ে গঠিত, সুতরাং ব্রোঞ্জ হবে 1 এবং 2, অর্থাৎ ক। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মধ্যযুগে আরবের রসায়ন গবেষকদের কি বলা হতো। মধ্যযুগে যে আরবের যারা রসায়ন গবেষণা করতো তাদের বলা হতো আলকেমিস্ট। আর রসায়ন সম্পর্কিত যে জ্ঞান বা বিজ্ঞান সেটাকে বলা হতো আলকেমি। আর যারা আলকেমি নিয়ে চর্চা করতো তাদের বলা হতো আলকেমিস্ট। 10 নম্বর কাঁচা আমে কোন অ্যাসিড থাকে। আমরা জানি কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড থাকে। কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? সাকসিনিক অ্যাসিড। এটা আমাদের মুখস্থ অবশ্যই আমরা নিশ্চিত জানি, কারণ এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, দইয়ে আমাদের অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের ভিনেগার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা জানি। তার মানে আমে থাকবে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। 11 নম্বর বলা হচ্ছে রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল প্রদান করেন। রাদারফোর্ড কত সালে রাদারফোর্ড পরমাণু মডেল উপস্থাপন করেন
কত সালে? সেটা হলো 1911 সালে। এবার 19 নাম্বার প্রশ্ন, পটাশিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? এই প্রথমটা যদি আমরা দেখি, এখানে ডি অরবিটাল দেওয়া আছে। আমরা জানি 3D এর চেয়ে কম শক্তি হচ্ছে 4s, সুতরাং 4s আসার কথা, এটা হয় নাই। আর এখানে s এর 2 আছে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি পটাশিয়ামের এখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা 19, আর এখানে যদি 2 দেওয়া হয় সেটি 20 হয়ে যাবে, সুতরাং এটি হওয়ার কোনোই সুযোগ নেই। গ নাম্বার দেখো, এখানে 19 আছে এবং 4s এ একটি ইলেকট্রন আছে, সুতরাং এটি হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। 19 নাম্বার বলা হচ্ছে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে আমাদের বিষয়বস্তু নির্ধারণ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। 14 নাম্বার বলা হচ্ছে নিম্নোক্ত কোন উপশক্তি স্তর সবচেয়ে শক্তিশালী? এখানে এগুলো শক্তিশালীর একটা নির্ণয়ের নিয়ম আছে আমাদের, সেটা হলো n+l এর মান যার বেশি সেটি হলো আমাদের শক্তিশালী উপশক্তি স্তর। এখানে 1s আমরা জানি, এখানে n হচ্ছে 1 আর s এর মান আমরা জানি 0, সুতরাং এখানে 1, এখানে 2p, n এর মান হচ্ছে 2 আর p হচ্ছে 1 অর্থাৎ 3। d এর ক্ষেত্রে আমরা জানি n এর মান এখানে হচ্ছে আমাদের 3 প্লাস d এর মান হচ্ছে 2, সুতরাং এটা হচ্ছে 5। আর এখানে দেখো 4, n এর মান 0, সুতরাং হচ্ছে 0, সুতরাং একটা শক্তিশালী কোনটা? এটা কোনটা? গ নাম্বার। তাহলে এখানে উত্তর হবে আমাদের গ। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11 হলে নিউটন সংখ্যা কত? আমরা জানি ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা বের হবে, সুতরাং 23 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে এটি হবে হলো 12। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর গ্রুপ 18-তে অবস্থিত। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর গ্রুপে অবস্থিত। আমরা জানি সাধারণভাবে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার কোনোটি করে না, সুতরাং এটি নয়। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাধারণত ইলেকট্রন দ্বারা সর্বশেষ স্তর পূর্ণ থাকে। হ্যাঁ, সাধারণত এদের সর্বশেষ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা যৌগ গঠনে আগ্রহী হয় না, সুতরাং 1 এবং 3 এটা কোথায় আছে আমাদের? খ নাম্বার প্রশ্নে। 17 নম্বর বলা হচ্ছে গ্রুপ 17 এ অবস্থিত মৌলসমূহ কি নামে পরিচিত? আমরা জানি 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে অধিকাংশ সমুদ্রে পাওয়া যায়, অর্থাৎ এরা সামুদ্রিক লবণ উৎপাদনকারী পদার্থ, এজন্য এদেরকে বলা হয় হ্যালোজেন। এবার আসে 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বলছে মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? প্রথমে আমরা যদি পর্যায় চিন্তা করি, এখানে n এর মান কিন্তু 4, সুতরাং চতুর্থ পর্যায়ে, কিন্তু এখানে আমাদের গ্রুপ চেয়েছে। তাই শেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে আর ঠিক তার পূর্বে যদি d অরবিটাল থাকে, তাহলে এই দুইটা ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। সুতরাং এখানে ইলেকট্রন আছে আমাদের 2 আর 3 5টি, গ্রুপ হবে আমাদের 5। 19 নম্বর হিলিয়াম কি? আমরা জানি হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার পারমাণবিক ভরের সাথে সম্পর্কিত কোন সূত্র প্রদান করেন? আমরা জানি যে ডোবেরাইনার একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন, সেটি হচ্ছে ত্রয়ী সূত্র। আশা করছি আজকের উত্তরগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।